আচ্ছা, লিটারেচার রিভিউ জিনিসটা কি হয়, একটা জার্নালের জন্য ওই টপিকের মোস্ট রিলিভেন্ট 15 থেকে 20টা পেপার আমাকে খুঁজে বের করতে হবে জার্নাল পেপারের জন্য। আর কনফারেন্স পেপারের জন্য সেটা হতে পারে 10 থেকে 15টা মোস্ট রিলিভেন্ট ওই ফিল্ডের। এটা মনে রাখবা, ঠিক আছে? আমাদের হয়তো একটা পেপার লেখার জন্য অনেক সময় আমার এমনও হয়েছে 50+ পেপার আমাকে গো থ্রো করতে হয়েছে। পেপার পড়া মানে কিন্তু এই না যে আমি একদম টপ টু বটন পড়ে যাব, আমাকে গো থ্রো করে যেতে হয়েছে 50টার উপরে পেপার। কিন্তু তোমাকে অন্তত 15 থেকে 20টা মোস্ট রিলিভেন্ট পেপারকে বের করতে হবে শুরুতেই, এবং প্রতি পেপার নিয়ে আমাকে 3 থেকে 5টা সেন্টেন্স সামারি লিখতে হবে। এই যে আমি 20টা পেপার নিলাম, 20টা পেপার থেকে যদি আমি প্রতিটা থেকে 3টা সেন্টেন্সও লিখি তাহলে কিন্তু আমার 60টা সেন্টেন্স লেখা হবে। ওকে, দেখো এটা কিন্তু কঠিন কাজ। একটা পেপার হয় প্রায় 15 পেজ 16 পেজের একটা পেপার, 8000 ওয়ার্ড। 8000 ওয়ার্ড থেকে আমি মাত্র 3টা সেন্টেন্স লিখবো। কাজটা কিন্তু বেশ কঠিন যখন তুমি লিটারেচার রিভিউ লেখা শুরু করবা। ওর একটা উদ্দেশ্য আছে। লাইক আমি ধরো একটা রিসার্চ করতে চাচ্ছি যে বুড়িগঙ্গার পানি দূষণের কারণগুলো কি কি, সেটা আমি বের করবো আমার রিসার্চ করে। যে বুড়িগঙ্গা একটা নদী ঢাকা শহরের পাশ দিয়ে যাচ্ছে, সেই বুড়িগঙ্গা নদী কি কি কারণে দূষিত হয়। এখন আমি রিসার্চ খুব মানে এনথুসিয়াজম বা আগ্রহ নিয়ে শুরু করলাম, করার পর দেখলাম যে এই টপিকে আসলে রিসার্চের আগেই হয়ে গেছে, আরো 5 বছর আগে হয়ে গেছে বা গত বছর হয়ে গেছে। সো আমার টপিকটা কিন্তু আর মানে ভালো টপিক থাকলো না। যেই টপিকে অলরেডি রিসার্চ হয়ে গেছে হুবহু ওই টপিকটা আসলে ভালো আর টপিক না। হ্যাঁ, এখন ধরো বুড়িগঙ্গার দূষণের কারণগুলো কেউ একজন বের করছে। এখন আমি একটা রিসার্চ করতে চাচ্ছি যে ওই দূষণের কারণগুলোর মধ্যে কোন কারণটা সবচেয়ে বেশি দায়ী। হ্যাঁ, হতে পারে। মানে রিসার্চ মানে কিন্তু এমন কিছু না যে আমাকে একদম টোটালি মানে পৃথিবীর কোথাও ছিল না, মহাবিশ্বের কোথাও ছিল না, সেটা আমাকে বের করতে হবে তা না। আমি এক্সিস্টিং কোনো একটা আইডিয়াকে ডেভেলপ করতে পারি, সেটাও রিসার্চ। সো এক্সিস্টিং কি কি পেপার আছে বা কি কি জিনিস হয়েছে অলরেডি ওই ফিল্ডে, কি কি কাজ হয়েছে, সেটার জন্যই কিন্তু আমাকে যে মোস্ট রিলেভেন্ট 20টা পেপার পড়তে হবে। প্রতি পেপারের উপরে 3 থেকে 5টা করে সেন্টেন্স লিখতে হবে। কি লিখবা? লিখবা হচ্ছে যেই পেপারটা তুমি পড়া শুরু করছো সেই পেপারটা আসলে কি মেথোডোলজি ব্যবহার করছে। কোন পেপার হতে পারে সার্ভে ডেটা কালেকশন করছে। ধরো আমি যে বুড়িগঙ্গার উদাহরণ যেহেতু দিলাম, বুড়িগঙ্গা নদীতে কেন দূষণ হয়, তুমি যদি একটা কারণ বের করতে চাও, ধরো কেমিক্যাল অ্যানালাইসিস আমরা করব না, পানি নিয়ে ল্যাবে টেস্ট করব না, আমরা নর্মাল মানুষের কাছে সার্ভে করব। আমি 100 যারা নদীর মাঝি আছে নৌকা চালায় 100 নৌকা চালকের কাছে জিজ্ঞেস করলাম। তারপর যারা আছে লঞ্চ চালায় বুড়িগঙ্গায়, যারা লঞ্চের ইয়ে আর কি, ওই লঞ্চ চালাদের কাছে জিজ্ঞেস করলাম 50 জনের কাছে। বুড়িগঙ্গার পাশে যেসব কারখানা আছে সেই সব কারখানার 200 লেবারকে আমি জিজ্ঞেস করলাম। তারপরে বুড়িগঙ্গার পাশে যারা অধিবাসী আছে, যারা বাস করে বুড়িগঙ্গার আশেপাশে যারা বাস করে, এরকম 200 লোককে জিজ্ঞেস করলাম। এই যে মানুষকে জিজ্ঞেস করে আমি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। এটাকে বলা হয় সার্ভে, সার্ভে বেসড মেথোডোলজি। এটা কিন্তু খুবই সিম্পল একটা মেথোডোলজি বাট খুবই ইফেক্টিভ, কারণ এটা দিয়ে হিউম্যান পার্সপেক্টিভ বোঝা যায়। ঠিক আছে? আবার হতে পারে আমি এবার এত মানুষের কাছে জিজ্ঞাসা করার সময় নাই বা সম্ভব না, আমি বুড়িগঙ্গা থেকে 2 লিটার পানি তুললাম, তুলে নিয়ে ল্যাবে নিয়ে গেলাম, ল্যাবে নিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস করলাম, করে দেখলাম যে সেই পানিতে কি পরিমাণ বিওডি কি পরিমাণ সিওডি আছে, কোন কোন কেমিক্যাল বেশি আছে, সেই কেমিক্যাল গুলা এগুলো বের করলাম। করার পরে আমি ডিসিশন নিলাম যে এই কেমিক্যাল গুলো তো টেক্সটাইলে পাওয়া যায়, মানে কাপড়ের রঙের সঙ্গে থাকে। সো বুড়িগঙ্গার পানি দূষণের জন্য এই গার্মেন্টস টেক্সটাইল বেশি দায়ী। আমি একটা রিসার্চ করতে পারি। সো এই যে আমি যে কোন মেথডে কাজটা করছি বা কোন পেপার, যে পেপারটা পড়তেছি সেই পেপারওয়ালা আসলে কোন মেথড ব্যবহার করছে, সে কি ল্যাবে গিয়ে টেস্ট করছে, নাকি সে কম্পিউটারে বসে বসে সিমুলেশন করছে, নাকি সে সার্ভে করছে, কোন একটা মেথড তো তাকে ফলো করতে হচ্ছে, তার মেথোডোলজিটা লিখবো। তারপর সে কি রেজাল্ট পাইছে তার রেজাল্টটাকে লিখবো এক সেন্টেন্সে। এবং আমি যে রিসার্চটা করতে চাচ্ছি সেই রিসার্চের সাথে এক্সিস্টিং যে রিসার্চটা আছে তারটা আসলে কতটুকু ডিফারেন্ট, তার টপিকটা আমার টপিক থেকে আসলে কেন ডিফারেন্ট বা কতটুকু ডিফারেন্ট। আমার যে প্ল্যান আছে, আমার তো একটা প্ল্যান আছে, আমি এটা রিসার্চ করব। সো আমার প্ল্যানের সঙ্গে তার যে কন্ডাক্টেড রিসার্চ সেটার আসলে ডিফারেন্স কতটুকু, সেটা নিয়ে আমরা একটা লাইন লিখতে পারি। এবং
তার যে রিসার্চটা আছে সেই রিসার্চের আসলে গ্যাপটা কি ছিল, নিশ্চয়ই তার টপিকের কোনো একটা গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই তুমি তোমার রিসার্চটা করতেছো। আইদার সে তোমার টপিক নিয়ে কাজই করে নাই, অথবা তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই পরিমাণ ডেভেলপমেন্ট সে দেখাতে পারে নাই। সো তার একটা পেপারে অবশ্যই গ্যাপ আছে, গ্যাপ আছে বলেই তুমি একটা রিসার্চ করতে পারতেছো। দুনিয়ার যদি সব আবিষ্কার হয়েই যায় তাহলে তো তুমি রিসার্চ করতে পারবে না। সো তার পেপারে একটা গ্যাপ আছে, গ্যাপটা খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে একটা লাইন লিখতে হবে। সো অনেক কিছু বলছি, ভয় পাও না, তোমরা হইতেছো এআই এইজের রিসার্চার, তোমাদের জন্য প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প আছে। ঠিক আছে, ধরো কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে? চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রক। তো আমি এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার করি বর্তমানে পেপার লেখার জন্য। তো আমি যখন ধরো আজ থেকে 3-4 বছর আগে যখন পেপার লিখতাম তখন তো এগুলো ছিল না, তখন আমি বসে বসে ধরে ধরে একটা একটা করে পেপার পড়তাম, পড়ে পড়ে এই পয়েন্টগুলো বের করতাম যে ওই পেপারের মেথোডোলজি কি, রেজাল্ট কি, কিভাবে সেই মেথোডোলজি আমারটার চেয়ে ডিফারেন্ট, সেই পেপারের গ্যাপ কি, এগুলো বসে বসে তিনটা থেকে 5টা করে সেন্টেন্স আমি 20টা পেপারে লিখতাম বসে বসে। এখন তোমরা যেটা করতে পারবা, চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রক, তুমি, আমার কথা হচ্ছে যে এআই তুমি ব্যবহার করতে পারো, বাট এআই তোমাকে আসলে এখন পর্যন্ত এআই এতটা ডেভেলপ হয় নাই তোমাকে একটা পেপারের ফুল ওভারভিউ দিয়ে দিবে। তারপরেও তুমি যদি চ্যাট জিপিটি কে কোনো একটা পেপারের অ্যাবস্ট্রাক্টটা কপি করে পেস্ট করে দিয়ে বলো যে এই পেপারটার আসলে মেথোডোলজি, রেজাল্ট, এই দুইটা বা এই পেপারের গ্যাপটা কি, এগুলা নিয়ে আমাকে 3টা থেকে 5টা সেন্টেন্স লিখে দাও, চ্যাট জিপিটি তোমাকে লিখে দিবে। সো আমি যখন আরো আজ থেকে 4-5 বছর আগে যখন রিসার্চ করতাম, 3-4 বছর আগে, তখন আমার একটা পেপার লিখতে যদি সময় লাগতো 3 মাস, এখন হয়তো আমার একটা পেপার লিখতে সময় লাগে 1 মাস, বিকজ আমার আসলে ধরে ধরে প্রতিটা লাইন আর পড়তে হচ্ছে না আগের মতো, আমাকে এরা হেল্প করতেছে। ঠিক আছে, ওকে। তো লিটারেচার রিভিউ এর একটা এক্সাম্পল দেই, আমার একটা পেপার থেকে আমি দেখাইছি, একটু খেয়াল করো সাইটেশন গুলা কিভাবে হচ্ছে। আমি একটা লাইন পড়ি, হ্যাজার্ড অ্যান্ড অপারেবিলিটি স্টাডি, হ্যাজপ, is another familiar qualitative method that has been used in industrial safety studies। মানে একটা মেথড, যেই মেথডটা ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্টাডিতে ব্যবহার করা হয়েছে। কারা ব্যবহার করছে? সেটা হচ্ছে 12 থেকে 14 পর্যন্ত সিরিয়ালের যে রিসার্চ পেপারগুলো আছে, রেফারেন্সে যে পেপারগুলো আছে, সেই পেপারে এই হ্যাজার্ড অ্যান্ড অপারেবিলিটি স্টাডি ব্যবহার করা হয়েছে। ওই যে ওইখানে যে রেফারেন্স লিস্টে যে আমি একটা সিরিয়াল দেখালাম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম, সেখানে 12 13 14 এই 3টা পেপারে এই মেথডটা ব্যবহার করছে। এইভাবে সাইটেশনটা করে দিলাম আমি। আদার কমন রিস্ক অ্যানালাইসিস মেথড ইন দ্য এক্সিস্টিং লিটারেচার ইনক্লুড ফল্ট ট্রি অ্যানালাইসিস, ইভেন্ট ট্রি অ্যানালাইসিস অ্যান্ড ফেইলিউর মোড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস। তো এখানে আরো কয়েকটা মেথডের কথা লিখছি। এই মেথডগুলো ব্যবহার করছে 15 এবং 16 নাম্বার যে পেপার দুইটা আছে সেই পেপার দুইটা। সো এই পেপার দুইটা আমি এখানে সাইট করলাম। তো সাইটের নিয়মটা একটু দেখো, নাম্বার কমা নাম্বার কমা নাম্বার, মানে অথবা যদি একটা পেপারে সাইট করা থাকে তাহলে একটা পেপার দিব ব্র্যাকেটে, এবং এইটার নিয়মটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে পেপারের নাম্বারটা দিয়ে কমা দিয়ে সেপারেট করে লিখতে হয়। আর যদি একটা পেপার হয় তাহলে জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে একটাই নাম্বার থাকবে। নাম্বারটা কোন নাম্বার? রেফারেন্স লিস্টে যে সিরিয়ালে আছে সেই নাম্বার। ওকে, আরেকটা মেথড আছে সাইটেশন করার, তো খেয়াল করে দেখো লাস্টের লাইনটায় চলে যায় একদম। লাস্টের লাইনটা না, এটা একটা লাইনই লিখছি, সো একটা লাইনই দেখাচ্ছি। দ্য এসকেলেটিং প্রাইসেস অফ ফসিল ফুয়েলস হ্যাভ ফার রিচিং ইমপ্লিকেশনস। মানে হচ্ছে এই যে ফসিল ফুয়েলের দাম যে রীতিমতো বাড়তেছে, প্রতিদিনই ফসিল ফুয়েলের দাম বাড়ে, এর অনেক মানে সুদূর প্রসারী একটা ইমপ্লিকেশন আছে। নট অনলি এফেক্টিং দ্য এনার্জি সেক্টর অফ দিস কান্ট্রিজ বাট অলসো পোজিং থ্রেটস টু সেক্টর সাচ এস ফুড সিকিউরিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। যে ফসিল ফুয়েলের দাম যে প্রতিনিয়ত বাড়তেছে, এটার যে একটা সুদূর প্রসারী যে একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা শুধু কিছু দেশকে ক্ষতিগ্রস্ত করতেছে না, একই সাথে সেই দেশের যে খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটাকেও ক্ষতিগ্রস্ত করতেছে। কারণ ফসিল ফুয়েলের দাম যখন বেড়ে যাবে
স্বাভাবিকভাবে তোমার কৃষি পণ্যের দাম বেড়ে যাবে। কারণ যখন তুমি জমিতে ধান চাষ করতে চাবা তখন তো তোমার জমিতে সেচ দিতে হয়। সো ফসিল ফুয়েলের দাম বাড়া মানে সেচের দাম বেড়ে যাওয়া। আবার তুমি যখন শহরে বসে খাবারটা খেতে চাইবা, গ্রাম থেকে শহরে ট্রান্সপোর্ট করে আনতে হচ্ছে না? ট্রান্সপোর্ট করার জন্য ডিজেল লাগতেছে, পেট্রোল লাগতেছে। সো তেলের দাম যখন বাড়বে তখন তোমার ফুড সিকিউরিটির উপর ইম্প্যাক্ট পড়বে এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির উপর ইম্প্যাক্ট পড়বে। কারণ যখন রেগুলার ফুয়েলগুলার ক্রাইসিস হয় তখন মানুষ উল্টাপাল্টা জিনিস বার্ন করে, লাইক কাপড় পোড়ায়, প্লাস্টিক পোড়ায়, পলিথিন পোড়ায়। এগুলো আরো ডেঞ্জারাস, তেলের চেয়েও ডেঞ্জারাস। সো এগুলো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি হিট করে। তো ভালো কথা, এই যে আমি একটা কথা লিখলাম, এই কথাটা আমি আসলে পাইছি কোথায়? আমি 2টা পেপারে পাইছি। এই যে চুই এট এল 2023 এবং ইমরান এট এল 2023। ঠিক আছে? এর মানে হচ্ছে চুই এট এল, এলটা হচ্ছে একটা সাইটেশন করার একটা স্টাইল। তাহলে 2টা স্টাইল তোমাদের শিখালাম, একটা হচ্ছে নাম্বারিং স্টাইল আর একটা হচ্ছে এটেল স্টাইল। এটেল যে স্টাইলটা লিখলাম এটাকে আসলে এপিএ সাইটেশন বলে, এপিএ। এটা হচ্ছে আমেরিকান সম্ভবত সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যাই হোক, ওরা আজ থেকে প্রায় 200 বছর আগেই স্টাইলটা বের করছিল। তো এই যে স্টাইলটা, মানে এটা হচ্ছে চুই হচ্ছে ওই পেপারের ফার্স্ট অথর এট এল, মানে ওই পেপারে আরো 10 জন অথর থাকতে পারে, আরো 5 জন অথর থাকতে পারে। আমি সবার নাম এখানে লিখলে তো জায়গা নষ্ট। সো আমি শুধু ফার্স্ট অথরের নাম লিখবো। এট এল মানে হচ্ছে চুই এবং অন্যান্যরা মিলে 2023 সালের একটা পেপারে এই ইনফরমেশনটা দিছে। ইমরান এট এল মানে হচ্ছে ইমরান এবং অন্যান্যরা 2023 সালে তাদের একটা পেপারে এই ইনফরমেশনটা বলছে। সো আমি সাইটেশন করলাম। ফাইন। তাহলে এটা কিন্তু ক্লিয়ার। আমাদের লিটারেচার রিভিউতে আমরা 2টা টাইপে সাইটেশন করতে পারি, একটা হচ্ছে নাম্বারিং স্টাইল আর একটা হচ্ছে এটেল স্টাইল বা এপিএ সাইটেশন স্টাইল। এটুকু ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা। আমরা দুনিয়ার যত পেপার পাবো, দুনিয়াতে মানে সারা দুনিয়াতে যত পেপার পাবো, আইদার নাম্বারিং স্টাইলে ফলো করবে অথবা এটেল স্টাইলে ফলো করবে। সো এটা হচ্ছে সাইটেশন স্টাইল। ওকে, এখন তাহলে আমরা একটু দেখি আমরা আসলে কিভাবে সাইটেশন করব বা একটা পেপার আসলে কিভাবে খুঁজে বের করতে হয়। আমার যেতে হবে গুগল স্কলারে। গুগল স্কলারে যাওয়ার পরে তোমরা গুগল স্কলারটা একটু ব্যবহার করা শিখতে হবে তোমাদের। যে কোনো টপিক নিয়ে তুমি রিসার্চ করতে চাও, সাপোজ আমি এখানে আমার পেপারের টাইটেলটা দিয়ে সার্চ দিছিলাম, এটা যদি আমি নাও করি, আমি ধরো বুড়িগঙ্গা নিয়ে রিসার্চ করব, আমি গুগল স্কলারের যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে ডিরেক্ট লিখবো বুড়িগঙ্গা রিভার। বুড়িগঙ্গা রিভার লিখে যখন সার্চ দিব, মোটামুটি গত 20 বছরে বা 30 বছরে বুড়িগঙ্গা নদী নিয়ে যত রিসার্চ হয়েছে সবগুলা রিসার্চ গুগলের সার্চ ইঞ্জিন তোমাকে দেখানো শুরু করবে, মানে গুগল স্কলার সার্চ ইঞ্জিন তোমাকে দেখাবে। এখন